হ্যাঁ তুই আইসস কই? বাসায় কেউ নাই, তুই এক কাজ কর, ছাদে আয় পর। আমি ছাদে আছি, আয়। ওকে। জলদি আসেন, জলদি আসেন। বইটা কি করছো তুমি? এটা আমার ফ্রেন্ড। বুঝলাম না, তোমার কি মানসিক রোগ হয়ে গেছে মোবাইলের জন্য? একটু আগে আমগুলো জোড়ায় ধরলাম। সরি ভাইজান। আচ্ছা ঠিক আছে, যাও তুমি নিচে যাও। ভাইজান আপনাগুলোকে কি চা পাঠাই দিন? না না, চা চু লাগবে না, যাও। কাহিনী আর কাহিনী, ম্যাচ মানে কাহিনী বেড়া। আর সব কাহিনীর পায়োনিয়র পজিশনে বসে রয়েছে আর তোর বন্ধু হাসান, বুঝছস? এই যে মোবাইল নিয়ে যে কাহিনী, ব্যাপারটা হলো মোবাইলের কাহিনীটা তোরে করি। বুয়ার মোবাইল হারায় গেছে, এর লেগে আমারে আর জনাল বেড়ে, জনাল বেড়ে তুই চিনবি, ওই যে আমগো পাড়ার। আরে সালমা আব্বার জামাই, ঘর জামাই, ঘরে আইনে উঠাইছি ম্যাচে, বুঝছস? বহুত কাহিনী, বউ পিটাইছি নাকি? আর হারা দিনই তুই পিটা, এখন আশ্রয়স্থল পাঠাইছে আবার ম্যাচে। যাই হোক, তো পরে এনে ওই মোবাইল লইয়া বুয়ার মোবাইল হারায় গেছে গা, তোরে জাপটায় ধরলো এই ঝামেলা জমেলা। ফাইনালি বুয়ারে আমি একটা মোবাইল দিয়ে দিছি। মোবাইলটা কার জানোস? জয়নাল ভাই। জয়নাল ভাই হ্যাঁ শ্বশুর বাড়ির কোনো অস্তিত্বই তার শরীরের সাথে রাখবে না, রাগ করে এটা ফালাই দিছে, আমি এটা লয়ে আইছি। তো বুয়ারে দেখে খুব মায়া লাগছে, লেগে মোবাইলটা দিয়ে দিলাম, বুঝছো? জায়গাগুলি বাদ দেন, তোর একটা কাজ দিচ্ছিলাম। আমাদের এই দেখা করাটা একটু ঘন ঘন হয়ে যাচ্ছে না? মেসে তোদের মেসে দেখা করতে যাবে, কথা বলতে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা জিনিস আমি বুঝি নাই, এই সার্টিফিকেটটা কিসের? তোর তো এত কিছু জানার দরকার নাই। দরকার আছে? আর ওই মানে মামা এখন আমাদের মেসে আসবেন? হ্যাঁ, মেসে আসবে। শোন, ভালো মতো শোন। সেটা হচ্ছে মামা যখন মেসে যাবে, মেসটা সুন্দর মতো গুছিয়ে রাখবি আর আপ্যায়ন করতে হবে ঠিক মতো। নাস্তা পানির ব্যবস্থা করবি। যদি টাকা না থাকে আমার কাছে বলবি, আমি টাকা দিব। সেটা দিয়ে তুই ভালো মতো আপ্যায়নের ব্যবস্থা করবি। না না, আমার টাকা পয়সার সমস্যা তো সবসময় থাকে না। ওই যে মাঝে মধ্যে ওই অফিস থেকে বেতনটা পেতে দেরি হয়, তো এখন আমার কাছে টাকা আছে, কোনো সমস্যা নেই। মামা আসবে, আমি মেসের সবাইকে বলে রাখবো, এবং খাওয়া দাওয়া সব কিছুর আয়োজন ভালোভাবে থাকবে। আচ্ছা, না আমাদের বিয়েটা কি তাহলে হবে না? হইলে হবে, এটা নিয়ে এত লাফালাফি করার কি আছে? আর না হলে না হবে। তোর সাথে না হলে কি কার সাথে আমার বিয়ে হবে না? না, তুই একজন সুন্দরী রূপসী মহিলা, সরি একজন সুন্দরী মেয়ে, আপনার তো বিয়ে হতেই পারে। সন্ধ্যা হয়ে যাচ্ছে তো,
আমি আবার সন্ধ্যার পরে বাইরে থাকি না, তো আমরা যাই। তুই কি মেয়ে? সন্ধ্যার পরে বাড়ি থাকি না, আম্মু কথা দিবে। না মানে আমার মা ওভাবে বলে দিয়েছেন, তো আমরা যাই। হ্যাঁ যা বাসায় যা। আচ্ছা তুমি আমার সাথে নিয়ে আইলা কি তাহলে কি খুব আমার একটু পার্সোনালি কিছু কথা আছে, আমাদের মেসের কিছু ইনফরমেশন আপনাদের দিনের এই জন্য ছাদে ডেকে নিয়ে আসছি। খুব বিষয়টা আমাদের মেসে বিভিন্ন রকমের মেস মেম্বার আছে, এদের ব্যাপারে একটু কথাবার্তা বলবো। যেমন সেন্টু ভাই ভালো মানুষ, সমস্যা নাই, আমার লাইনের মানুষ তো। সেটা ঠিক আছে। তারপরেও কিছু ব্যাপার আছে, যেমন ভাবির ব্যাপারটা তিনি কিন্তু চাইবে আপনার তালাক দেয়া দিতে। না 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 এখন আপাতত না। আপাতত না, কারণ টাকা পয়সার উৎস কিন্তু আপনার ভাবি, এটা ভাবতে হবে কিন্তু। হ্যাঁ, আর সেকেন্ড ব্যাপার হলো যে ওই যে তমাল, হার্বাল তমাল, ওর থেকে একটু সাবধান। সেই স্পট ক্রিম, তারপরে ফেস ওয়াশ, হাবি জাবি, চাপাবাজ বাটপার না এগুলি আপনার দিতে চাই। এর আগে কিন্তু শামসু ভাইয়ের একটু গেছে গা, ঠিক আছে বাদ দেও, আমার টাইম নাই, স্কিন এমনি ভালো আছে পরেরটা কোক। তারপরে ধরেন এই আনু একটা চোর, দেখতেই তো চোর বলে। হ্যাঁ তো ফাউল, এই সব আসবে আপনার কাছে, টাকা পয়সা দিবেন, 5 টাকাটা 10 টাকা খরচ করে আসবে, এইসব ব্যাপারে সাবধান থাকে, ঠিক আছে? রমজান ভাই বেসিক্যালি ভালো মানুষ, কিন্তু বিষয়টা হলো যে সে ব্যায়াম নিয়ে ব্যস্ত। তো আর আমি কিন্তু একটা কথা বলছি ভাই, চাপাবাজি করছি আপনার ব্যাপারে। আপনি ওই যে জিম টিম করেন, জিম তো আগে করতাম, সারি দিছিলাম, আবার যাইমু, সমস্যা নাই। হ্যাঁ, তো ভাইয়ের লগেই টোনে থাকবেন, ঠিক আছে? আর যারা আছে প্রান্ত ওরা মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই, স্টুডেন্ট। ভাই কোথায় ছিলাম আপনি জানেন না? এই হারামজাদার বাচ্চা, এই নিমু হারামের বাচ্চা, তুই জানিস না কোথায় ছিলাম? গোপন আস্তায় ছিলাম, তুই জানিস না? আর লোক পাঠিয়েছে টাকা রাস্তায় গেলে তোরা কার কাছে পাঠাইছেন আমি জানি। স্যাম রিজি পাঠিয়েছে টাকা রাস্তায় গেলে কো স্যাম কি আমার কাছে আইছে? আমি ঘুম থেকে স্যাম কার কাছে গেছে? ভাই আমার ভাই কোথায় দিলে? আমি তোর ভাই, এই হারামজাদা আমি তোর ভাই, বেঈমান কোথাকার। এই খবর আপনাকে কে দিছে? এই খবর আমাকে দিচ্ছে। তুই কি মনে করিস তুই শিয়ানা? ভাই 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 আমি তো জানি না ভাই, এত খবর আপনি করতে পারছেন ভাই? কে আছে আপনার এত খবর দিল ভাই? কোন? তুই আমার মোবাইলে কোনো কিছু জানাস না কেন? আমার মোবাইল আছে, আপনার মিটিং, আপনার লাগে মিটিং, আমার মোবাইল লাগাইলাম না ভাই। তাহলে আপনার যে কম্পিটিশন যে বুয়া, সে আমাকে জানালো কিভাবে? বুয়া? আপনি বুয়ার কথা বলছেন? এলে এক নম্বরের মৃত্যু। আপনি সত্যবাদী ভাই তুই সত্যবাদী, তুই সত্যবাদী। সব ঠিক করে ফেলাম আমি। আমার লোকে চিটারি না, আমার লোকে বেইমানি চলতেছে। জনতার সংগ্রাম। ভাই আপনি কে? আমি কি মানে? আমি তোর বাপ হারামজাদা, ভুলে গেছ তো? আমি শামসু হারামজাদা, ভুলে গেছ না? মাস্টারের জাত, বেঈমানের জাত। হ্যাঁ, গরম ভাত আর ডিম ভাজা রেডি করে রান্না করে যায়। ভাই আমি সাথে দিটা পরামর্শ হবে একটা পেঁয়াজ। ভুলে গেছো না? এই হারামজাদা শোন, এখন তুই বাজারে যাবি, বাজারে গিয়ে সাথে সরষের তেল কিনবি। সরষের তেল দিয়ে তুই আমার পা মালিশ করবি, আমি গোসলের পরে তোর অপেক্ষা করবো। ভাই আমি অফকোর্স তুই, এবং বেডশিট এবং বালিশের কভার যা যা আছে সব কিছু তোর দিতে হবে। মাস্টার যা তুই আমার ভুলে গেছিস না? যা 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 বাজারে যা, তাড়াতাড়ি কুইক কুইক কুইক। গোসলের শেষে কিন্তু আমি গরম ভাত এবং গিয়া খাবো, ডিম ভাজা খাবো। যা 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 যা। কয়েকটা দিনের জন্য খালি রাজনীতির কারণে পলায় আসছিলাম, আর সব বেইমান হয়ে গেছে না? আমার কেউ ছিল না। সব ঠিক করে ফেল। সংগ্রামী সাথী বন্ধুগণ, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে। আপনার জন্য আমার যে কি পরিমাণ খারাপ লেগেছিল আমি সব জানি, আমি সব জানি। দুইটা বুড়া শকুনের পাশাপাশি আরেকটা নতুন সিলুটি বুড়া শকুন আসছে।
কোনো কারণে আজকে মন খারাপ? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি কোনো একটা কারণে একটু কষ্টে আছেন। তমাল ভাই, আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করি, তাই না? না না, এটা কোনো সমস্যা না। হয়েছে কি তমাল ভাই, আসলে ছোটবেলাতে এমন একটা ফ্যামিলিতে মানুষ হয়েছে, বুঝছেন, ভালো ব্যবহারটা শিখি নাই। সেকেন্ডলি, আমার আশেপাশের ফ্যামিলিগুলিতে যেভাবে দেখছি বা বন্ধু বান্ধব সবাই আমার মতো, লেগে ধরে একটু চিল্লায় চিল্লায় কথা বলি, উল্লাপাল্টা আচরণ করি, কিছু মনে করি না। না না, আমি বললাম তো কোনো সমস্যা নেই। আর আপনাকে আমার খুব ভাল লাগে, আপনি খুব সহজ সরল, আপনাকে এত কিছু বলি আমরা। বেসিক্যালি আমি সেদিন আপনার এরকম ভাবে উল্টাপাল্টা কথাগুলি বললাম, আপনি কিন্তু কিছু বলেন না। না, আমি বললাম তো কোনো সমস্যা নেই, আপনি বলেন, বলেন। হয়েছে কি, প্রত্যেকটা মানুষের জীবনে ক্রাইসিস তো থাকে, তাই না? যাই হোক, আপনি বোধহয় কিছু বলবেন। আসলে হাসান ভাই, আপনি তো জানেন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, বিয়েটা তো ভেঙেও গেছে। আমি সেই মেয়েটার সঙ্গে কয়েকবার দেখা করেছি। আমার তো আসলে মানে মেয়েদের সঙ্গে মেশার সুযোগ হয় নাই, আমি কখনো মিশেও নাই। আর যেই বয়সটায় মানে ছেলেরা মেয়েদের সঙ্গে মেশে, ওই বয়সটায় আসলে আমি টাকা ইনকামের চিন্তা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, কারণ আমার মানে ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, আমরা খুব অভাবে বড় হয়েছি। এখন এই যে এই মেয়েটার সঙ্গে মানে কয়েকবার দেখা করে এক ধরনের অনুভূতি আমার ভেতর তৈরি হয়েছে এই মেয়েটার। আমি জানি না এটাকে কি বলে, এটাকে হয়তো ভালোবাসা বলে বা হয়তো কিছুই না, আমি আসলে এটার অভিজ্ঞতা নেই তো। তবে মাঝে মধ্যেই এই মেয়েটার জন্য আমার ভিতরে যে ফিলটা হয়, আমার মনে হয় এটাকেই মিস করা বলে। মানে আমি ঠিক জানি না আসলে আমি কি করব। মেয়েটা অনেক সুইট, ওর নাম ভাবনা। তো ভাই, প্রেম ভালোবাসার বিষয়টা আমার সাথে যায় না। সংকীর্ণতা মানুষের এক এক রকমের থাকে। একটু আগে আপনি যখন বলতেছিলেন যে আপনার যখন এইজ হয় নাই, আপনাকে চিন্তা করতে হয়েছে ফ্যামিলির ব্যাপারে, এটার জন্য মন খারাপ কইরেন না। সব মানুষের জীবনে তো আর একরকম হয় না। তবে হ্যাঁ, ভালোবাসা বিষয়টা নিয়ে আমি অত স্টাডি করি নাই, অত ভালো জানি না। তবে যতটুকু বুঝি, আপনি একটু আগে বললেন না যে মিস করছেন, হয় এটা একটা সময়, একটা বয়সে সেটা হয়। আচ্ছা হাসান ভাই, কারোর জন্য কি আপনার এরকম হয় করার ব্যাপারটা? আমি আসলে ব্যাপারটা ঠিক মানে বুঝি না, তো এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। তবে আজকের এই দিনটা আমার জন্য একটা বিশেষ দিন। এই দিনে কি হয়েছে আমাকে বলতে পারেন, আমাকে মানে যদি আপনি কাছের কেউ ভাবেন শেয়ার করতে পারেন, আমার মনে হয় শেয়ার করলে দুঃখটা কমবে। তবে প্লিজ আপনি এই বিষয়টা কারোর সাথে শেয়ার করবেন না। আমি এই পৃথিবীর আর কারোর সাথে আমার এই বিষয়টা শেয়ার করব। আজকের এই সময়টাতে আমার কাছে মনে হইতেছে আপনার কাছে আমি আমার কথাগুলো বলি। জি, আপনি বলতে পারেন, আমি কাউকে বলবো না। আমার কাউকে কোনোদিন অত রকম করে ভালো লাগে নাই, বা ভালো অনেকের সাথে মিশছি। একটু আগে আপনি বললেন না ভাবনা নামে একটা মেয়ের সাথে আমার এরকম একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন বিল্ড করেছিল, কিন্তু সেই রকম করে কিছু হয় নাই। আমাদের পাশের ফ্ল্যাটে একটা মেয়ে থাকতো, 8 বছর আগের কথা। ওর প্রতি আমার একটা ফিলিংস হয়েছিল, আমি বলতে পারি না। আজকের এই দিনে ওরা লন্ডনে চলে যায়, মানে খুব মনে পড়তেছিল আর কি বিষয়টা। যাই হোক, তমল ভাই টেনশন করবেন, আপনার কোনো সমস্যা হলে আমার বললেন, আমি চেষ্টা করব এটা
সুষ্ঠু সমাধান করতে। প্রয়োজন বোধে ওই মেয়েটার সাথে রমজান ভাই আমাদের মেসের একদম সিনিয়র আর কি, উনি আমাদের মেসটা কন্ট্রোল করেন। আর উনি হচ্ছেন ওই যে ভাবনার মামা। হ্যাঁ, আপনার কথা অনেক শুনছি আমি। আসলে ওদিন আমি একটু খেপে গিয়েছিলাম আর কি, বুঝতেই তো পারো। আসলে না না, সব ঠিক আছে। আমি আসলে দেশে ছিলাম তো, আমি থাকলে ঝামেলা হইতো না। আর তাছাড়া আমাদের তমাল হচ্ছে আমার এই ম্যাচের সবচেয়ে ভালো ছেলে, সব নির্ভীক কর্মঠ। ও একটা মার্কেটিং এর জব করে, সেখানেও সে অনেক উন্নতি করতেছে। রমজান ভাই মামার সঙ্গে গল্প করুন, আমি একটু আসছি। হ্যাঁ ওই ছোটখাটো ঝামেলা হয়। শামসু ভাই, আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ? বিপদটা হচ্ছে যে আপনি তো জানেন ওই একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, তারপরে ওই সেন্টু ভাই বিয়েটা ভেঙে দেয়। এটা তো 1945 সালের ঘটনা, মানে বিশ্বযুদ্ধের আগের কথা। বলেন বলেন। এখন হয়েছে যেটা, সে ওই যে ওই মেয়েটা তার মামার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে আবার কথাবার্তা বলেছে এবং তার মামাকে রাজি করিয়েছে। আমি কি করব? তো এখন মানে সেই মেয়ের মামা হ্যাঁ আমাদের ড্রয়িং রুমে এসে বসে আছে মিষ্টি নিয়ে। হ্যাঁ, খাইলেন মিষ্টি খাইলেন? না না না, ওই যে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার জন্য। তো এখন সেন্টু ভাই আর সেন্টু ভাইয়ের সঙ্গে আরেকজন এসেছে জয়নাল ভাই, দুইজন নারী বিদ্বেষী। তারা যদি জানতে পারে তাহলে তো আমার বিয়েটা হতেই দিবে না, উল্টো ওই মেয়ের মামাকে মারধরও করতে পারে। না না, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কারণ আপনাদের মতো লোকদের জন্য এটাই করা উচিত। দুইটা বুড়া শকুন পুরা ম্যাচটার একদম জ্বালায় ফেলাইছে। না, কিছু বলতেছেন না আপনারা। আপনারা তাদেরকে চিনবেন না যারা আপনাদেরকে পরোপকারী করবে। পরোপকারী লোকদের জন্য আপনার জন্য খুব খারাপ, কারণ এই গোপন আস্থানা থেকে আমি দুইটা টাকার জন্য একটা লোক পাঠাইছি, আপনি দেন নাই। উল্টা একটা স্কিনের কি জানি দিয়ে আমার স্কিন একদম বরবাদ করে ফেলেছেন। আমি কিছু বলছি? হ্যাঁ সরি, আমি তখন টাকা ছিল না, আমি আপনাকে দেবো, আমি দেবো আপনাকে। দিবেন কবে? আজকে রাত্রের মধ্যে 1000 টাকা দিবেন, পারলে এখন দেন। ভাই আমি কথা দিচ্ছি, আমি কিছু হলেও দিব, কিছু হলেও দিব। রাত্রে দিবেন? জি জি জি, আপনি প্লিজ একটু যান ড্রয়িং রুমে যান, ওই মেয়ের মামার সঙ্গে একটু কথা বলেন। আর এই সেন্টু ভাই আর জয়নাল ভাই যাতে ড্রয়িং রুমে আসতে না পারে এই ব্যাপারে একটু দেখেন প্লিজ। আপনি আর রাখেন না, কোনো টেনশন করবেন না। দুইটা বুড়া শকুন রে কাঁচা কঞ্চি দিয়া তো আসলে আমরা মারতে পারি না, কারণ তারা তো বুড়া মানুষ। তাদেরকে অন্য পলিটিক্স দিয়া, অর্থাৎ ভালো রাজনীতির মাধ্যমে তাদের একদম নিস্তেজ করে দিতে হবে। ক্লিয়ার? জি জি জি, হাতে ধরেন এটা। প্লিজ একটু তাড়াতাড়ি যান। ড্রয়িং রুমে বসে আছে ওই মেয়ের মামা। সেন্টু ভাই আর জয়নাল ভাই কোনোভাবেই যেন দেখা করতে না পারে। আর বেশি পরামর্শ দিবেন না। রাজনীতি করি কি আপনার জ্ঞান নিয়ে নাকি? ভাই আপনি আমার ডাকুন কিনা, আমার নাম জান না কি আপনাকে? জনাব ভাই, আমার নাম হচ্ছে শামসু, আপনি আমার চিনবেন। ও আপনি শামসু ভাই, আপনার সম্পর্কে আমি অনেক শুনছি। আরে কই আসলে আপনি? আরে বাদ দেন না, সেন্টু ভাই কথা একটা জানেন? দূর নিয়ে জানি না তো। বাথরুমে কাপড় দুদিকে চ্যাপ কাপড় রয়েছে, আপনি জানেন না? তাড়াতাড়ি চলেন, হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নাম লাগবে তো। সেন্টু ভাই, সেন্টু ভাই কই যান? কাপড় দিতেছে। ওই যে আমি বারান্দা ছিলাম, ওই যে পাঞ্জাবি পরা কালো করে একটা লোক না, সে আমারে গিয়ে বললো আপনি বাথরুমে পড়ে গেছে। না, তাহলে মিথ্যা কথা বলছে। তাই? কাপড় দিতেছি, হ্যাঁ কাপড় তো ধুইতেছেন, তা আমার সাথে মিথ্যা বলতো কেন? সেটা আমি কেমন বলবো? যান, যান। কি যে আজব জায়গায় আসলাম সেন্টু ভাই, ওই বাড়িতে থাকতে পারি না বউয়ের জ্বালা, এখানে আসলাম স্বস্তিতে থাকবো, তো পাগল হয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনি কাপড় ধরুন। এই সেন্টু ভাই, দরজা তো লাগানো। ওই যে কি করলেন আপনি? আরে দরজা খুলেন না। কি দরজার মধ্যে করলাম? ভাই বলে একটা বাইরে আরেকটা বাইরে তো আইয়া থেকে পাগল হইছে। পাগল করে।
মানিটা কি? এই মোবাইল ফোন তো আরে ভাই মোবাইল আমার কাছে নাই, তুমি ফালাই দিছি বইয়ের ফোন যেন না করে লাগে। আপনার মোবাইল নাই? ঘরে পকেটে রাখতে পারেন না আপনি? রমজান মনে হচ্ছে আপনার ভাবনিকে হাতে তুলে দিয়ে আপনি একটু নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবেন। সালাম এই, এই, সব ঠিক মতো? এই, এই, তুমি কে? ভাইজান, এই হচ্ছে আমার মেসের আয়োজন সোনার টুকরো আছে। পলিটিক্স করে দেশের উন্নয়নের জন্য নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের রুমমেট তমালের রুমমেট রাজনীতি করে, নির্ভীক প্রাণ। ও তো একটা ফাউল। কি বল? আপনি জানেন না ও আমার ছেলেকে সাথে করে নিয়ে গিয়ে মিছিলে পা ভেঙে দিয়েছিল। কি বল? ও যে কি পরিমাণ খারাপ সেটা আমি জানি, আর কেউ জানে না। আঙ্কেল শোনেন আপনি মানে প্লিজ মানে মামা আপনি একটু শান্ত হন। এই, তুমি চুপ করো। এই যদি হয় আপনার সোনার টুকরা ছেলেদের নমুনা, তাহলে আমার ভাগ্নিকে এখানে বিয়ে দেব না। আমার ভাগ্নি যদি সারা জীবন বিয়ে নাও হয়, তাও এমন সোনার টুকরা ছেলের কাছে কখনো আমি বিয়ে দেব না। কে বলেছে উনি আমার আমার সাথে থেকে না? আমি আপনাকে কিন্তু চিনি না। চল। না, এখানে হতে পারে না। আমার ভাগ্নিকে প্রয়োজনে আমি সারা জীবন বিয়ে দেব না, কিন্তু তোমাদের মতো বাজে ছেলের কাছে আমি বিয়ে দেব না। কোনো কথা নাই। ও একটা ফাঁসি। আপনি বোঝার চেষ্টা করেন। আর কোনো কথা নাই। তোদের নিয়ে তো কোনো একটা জীবন শেষ। হ্যাঁ? এই বিয়ে বছর তো তোমার মতো তোদের জন্য। এই, চলো, চলো। কাঁদিস না। সব নষ্টের করা হচ্ছিস তুই। আমি হ্যাঁ, আমি সমস্ত নষ্ট করা। তুই বলিস কত? ওনার ছেলেকে নিয়ে হাত ভাঙা আমার বানাতে হবে। আপনি ওনার ব্যবহারটা দেখছেন আপনি? ভাই এই, পথের ক্লান্তি ভুলে স্নেহ মায়া দূর করে মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। সরি তমল ভাই। আচ্ছা, আপনার কি কোনো কমন সেন্স নেই? আমার এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা বিপদের মধ্যে কি এই গানটা যায়? অবশ্যই যায়, কেন যাবে না? কারণ গানের লাস্টে কি কথা আছে? কত দূর আর কত দূর বলো মা। আর আরেকটা কথা আছে, বলো মা কবে শীতল হব। আপনি শীতল হন প্লিজ। আচ্ছা, আপনি ওই যে মামার সামনে গেলেন, তাই না? হুম। তা আপনি ওখানে কেন বললেন যে আপনি আমাকে চেনেনই না? এতে তার সন্দেহ বাড়লো না? এই কারণেই বলে কানারে কখনো ভালো পথ দেখাইতে নাই। আমি আপনাকে চিনি না, জানি না, এই কথাটা কেন বলছি? কারণ আপনার ভালোর জন্য বলছি। কারণ আমি তো আর জানতাম না এটা হানিফের আব্বা, আর আমি তো আর জানতাম না যে এই মামাই সেই মামা। তার সঙ্গে আগে আমার একটা হিচিং আছে, সে তো আপনার ভালোর জন্যই করছি। আমি যদি জানতাম এই মামার সঙ্গে আপনার আগে থেকেই ঝামেলা আছে, আমি আপনাকে সেখানে মানে আসতেই বলতাম না ওখানে। আমি যদি জানতাম যে এই মামা হচ্ছে সেই মামা, আমি জীবনে যাওয়ার চিন্তাই করতাম না। সরি বলতে পারতেন আপনি। আর ভাই সরি বলার কোনো চান্স সে দিছে আমাকে? আপনি কেন বুঝতেছেন না? সরি বলার আগেই তো সে আমার সঙ্গে যে ব্যবহারটা করছে সেটা অমানবিক একটি ব্যবহার করছে। আর আপনারা বলে দিতে আমার ভাই, মাশাআল্লাহ যদি আপনি ওই বাড়িতে জামাই হিসেবে যান, তাহলে কিন্তু আপনার মাথার চুল একটা থাকবে না এবং ঘুম হারাম হয়ে যাবো। আবার কাঁদতেছেন কিসের জন্য? আমরা ভুল বুঝছিলাম। আমরা ভাবছিলাম যে সেন্টু ভাই জনাল ভাই আর অবধি রাজনীতি করছে। আসলে তারা কিছুই করে না, তারা ভালো মানুষ। আমার বিয়েটা মনে হয় আর হবেই না, বারবার ভাঙছে। আপনার মাপ চাই, এরকম বিয়ে আপনি করবেন না। আপনি একটা পুরুষ মানুষ, আজকে বিয়ে না হলে কালকে বিয়ে হবে। রাজনীতিতে যেমন শেষ বলে কোনো কথা নেই, এবং ক্রিকেটের যে টি-20 আছে না, সেটা তো শেষ বলে কথা নেই। আর প্রেমের ক্ষেত্রে আমি বলবো শেষ বলে কোনো কথা নেই। কারণ ছোটবেলায় জুলিকার সাথে আমার প্রেম হয়েছিল, ভেঙে গেছে গা। তারপর মর্জিনার সাথে প্রেম হয়েছিল, ভেঙে গেছে গা। একটার পর একটা খালি প্রেম হয়েছে, ভেঙে গেছে গা। নো প্রবলেম, কালকে সকালের ভিতরে আমি চেষ্টা করবো আপনার তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আর দয়া করে কাঁদবেন না। ও মা, দেখো কান্দা কি শুরু করছি। ওয়াল্লাহ ভুলে গেছি তো। আরে বাথরুমে কাঁদা আটকে আসছে। ধুরো। কি আসল জায়গা দিয়ে বললাম ভাই? রমজান, রমজান, কি হয়েছে?
আপনার দুজন এটার ভিতরে কি করেন? এটা ঠিক করে মানে শান্তনুর মধ্যে লাগাই দিয়ে আপনারা চলে গেছে। তা আমার টাকা দিয়ে আমি খুলি নাই। আরে তাই করে বলো তো রক্ত বাইরে ভালো এসেছে। এটা তুমি আবার ছিল না। আপনি এটার ভিতরে থাকেন। আপনার আগে তো আমার কি না ভাঙছেন। এই লেগে তো আমার সামনে আপনার এটার ভিতরে আটকেছে। তোমার বিয়ের পর কথা বলতে চাই তো। আমি কি করব? আমি তো নতুন আইছি। আমি কি করব? আপনি কি করছেন আমি জানি না। দাঁড়ান, আচ্ছা মেহমান গেলে আপনার বাইরে। কুস্তি মারি। আচ্ছা সেন্টু ভাই, আপনাদের দুইজনের বিষয় তো বুঝলাম না। যেদিন থেকে আপনি জয়নাল বাইরে পাইছেন সেদিন থেকে মনে হইতেছে একটা ন্যাটো বাহিনী করে তুলছে। কেউ লিবিয়া, কেউ ইরাক, কেউ কি জানো, এই তুই কি? আমি কিছু না ভাইয়া। ইরান ইরান ইরান। তুই এত কথা কাজ কেন? এই ভাই আমার একটা কথা আছে। আমার কিন্তু কেউ ধরতে পারবো না। আমি কিন্তু ইসরায়েল। এই বেটা, এতক্ষণ কোথায় কোথায় দিছিলি? হ্যাঁ, কাম আছে না, বুয়া হয় না, বাজার করতে হয়, এটা করতে হয়, আপনাকে কাপড় দিতে হয়। রমজান, আমার একটা কথা শোনো। এই যে আমাদের যে বেয়াজুতি করলো, এত জুলুম করতেছে, অত্যাচার করলো, এটার বিচার করো। এত কথা ভালো লাগতেছে না। বাস আমার এক কথা। কি কর? আমি তো আপনার কোনো কথা বুঝলাম না। তমাল কয় আপনি নাকি তার বিয়ে ভাঙছেন, এখন আপনি করতেছেন আপনার উপর জুলুম হয়েছে। কাহিনীটা কি? রমজান ভাই, আপনারে বুঝতে হইব। আমি কথাটা খুলিয়া কই। ভাই, আমি বারান্দাত বাতাস খাই আর আরাম করি আটিয়ার। হঠাৎ করি ও মানুষটা, ও ভদ্রলোক, ভারতীয় ষড়যন্ত্র আমারে আইয়া তান কইলা যে ভাই সেন্টু ভাই বাথরুমও গিয়া পড়ি গেছেন গিয়া, আপনি গিয়া আনক্কা ধরক্কা। আমি গেলাম বাথরুমও, সেন্টু ভাইরে সাহায্য করা লাগি। যাওয়ার লগে লগে এই ভদ্রলোক বাথরুমের দরজা লাগাই দিলা। বুঝছেন জিনিসটা? এখানে আমার একটা কথা আছে। এই সেন্টু ভাই আর জয়নাল ভাইয়ের এত খাতির, এত ভালো সম্পর্ক, তাদের দুজনকে একসঙ্গে বাথরুমে আটকে রাখা হয়েছিল, তাদের তো খুশি হওয়ার কথা। এত দুঃখ পাওয়ার তো আমি কিছু দেখি না। আচ্ছা জয়নাল ভাই, আপনি চিন্তা করেন না, ও সব ঠিক হয়ে যাবে। ভাই আসতে, ভাই আসতে। আর এই শামসু, দিন দিন তোমার মাথার ব্রেন কি ছোট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি রাজনীতিতে আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। যে স্যাক্রিফাইসটা আমি আজকে তমাল ভাইয়ের জন্য করতে চাইছি। তমাল ভাই, আপনি কি মনে করেন? মানে আমি আপনার জন্য স্যাক্রিফাইসটা করি নাই? হ্যাঁ ঠিক আছে, আমি বলেছিলাম শামসু ভাইকে যে আমার হবু মামা শ্বশুরের সামনে যেন সেন্টু ভাই আর জয়নাল ভাই না যায়, তাদেরকে যেন আটকে রাখা হয়। কিন্তু বাথরুমে আটকে রাখা হবে এটা আসলে আমার মাথায় ছিল না। এটা আমি ঠিক জানি না ব্যাপারটা আসলে। তাদের দুজনকে বাথরুমে আটকানো ছাড়া তো আমার পথ ছিল না, তাই না? এই তোমরা থামো। আমি প্রত্যেকবার বলতেছি আমরা একটা পরিবার, ভুল ত্রুটি সুখ দুঃখ আমাদের থাকবে, কিন্তু এরকম শত্রুতা আমি একদম কিন্তু মানে নেবো না। কিন্তু হ্যাঁ ঠিকই। আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল বুঝি, আমি ব্যায়াম করি, চিরতর রস খাই, প্যাঁচ গাছ আমি বুঝি না। রমজান ভাই, আমি একখান কথা কই। আমি রাজনীতি পছন্দ করি, কিন্তু নীতিহীন রাজনীতি পছন্দ করি না। ভাই একটা কথা ভাই, এই তুই চুপ থাক, বেতনটা একটু বাড়ায়। চুপ, তুই কোনো কথা বলবি না। আপনারা সবাই ঝগড়াঝাটি করছেন, কিন্তু আমার বিয়েটা ভেঙে গেল। এই এই তোর বলছিলাম আমি তোর বিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আপনি 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 আমার সঙ্গে আসেন। কেন যে এরকম হলো? ভারতীয় ষড়যন্ত্র। পারি না। আঙ্কেল, আসসালামু আলাইকুম। তুমি তুমি এখানে কি চাও? বেরো, দূরে থাকো। আঙ্কেল, আপনার সঙ্গে 2 মিনিট আমি কথা বলবো। তুমি 5 হাত দূরে থাকো। 5 হাত দূরে থাকবো কি? হ্যাঁ, পেছো। আর আচ্ছা, আমি আপনার কম করে হলো 3 হাত দূরে আছি, আপনি একটু আগান, আমি 2 মিনিট কথা বলে চলে যাবো। তোমার সাথে তো আমার কোনো কথা হতে পারে না। কেন? তুমি একটা ফাউল। তুমি সেদিন আমার ছেলে হানিফের পাটা ভেঙে দিয়েছো। আঙ্কেল, তোমার সাথে
ওরে বাবা, আমি আজকে আপনার ছেলের বিষয়ে কথা বলতে আসিনি। যা হওয়ার আগে হয়ে গেছে, অতীত, মানে পাস্ট ইজ ক্লোজ চ্যাপ্টার। আজকে আমি তমালের বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে আসছি। 2টা মিনিট ভালো কথা বলে চলে যাব, আপনি আমাকে সেই সুযোগটা অন্তত দেন। দূরে থাকো, তারপর বলো। আমি দূরেই আছি আঙ্কেল, আপনি দূরে আছেন, কোনো সমস্যা নাই। আমার আজকের প্রথম কথাটা হচ্ছে যে মানে আমি একটা বাজে ছেলে, আমি একটা ফাউল ছেলে, আমি একটা খারাপ ছেলে, ওকে ফাইন। কিন্তু আমার অপরাধের কারণে আপনি কেন তমালকে শাস্তি দিবেন বলেন? তমাল হচ্ছে একটা ইনোসেন্ট ছেলে, একটা নিষ্পাপ ছেলে। সেই জায়গার থেকে আমি বলি কি, তাদের মধ্যে যেহেতু একটা ভালো সম্পর্ক হচ্ছে বা কিছু একটা রিলেশন হচ্ছে না। তুমি জানো, তুমি ছিলে, আরে জানো এটা? হ্যাঁ, আমি না জানি। আঙ্কেল বুঝতেছেন না কেন? তারা 3-4 দিন পার্কে দেখা করছে, বাদাম গেছে একসাথে। এই, কি বলতেছো এগুলো? আমার ভাগ্নের সম্পর্কে বাজে কথা বলতেছো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি তো এখানে নতুন এসেছেন, জি ভাই। কোনো সমস্যা হয়নি তো? না ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার তো তমলবার রুম ওঠার কথা ছিল। না, এখানেও তো এই রুমও বালা আছি, আরামে আছি। সেন্টু ভাইয়ের সাথে? হ্যাঁ, ওনার সম্বন্ধে সব জানেন তো? মোটামুটি জানি। উনি কিন্তু বদমেজাজি এবং খুব রাগী। রাগী বদমেজাজি? জি। এটা তো স্বাভাবিক। এক এক মানুষ, কোনো মানুষ হয় রাগী, কোনো মানুষ ভীতু, কোনো মানুষ নিরীহ। সব মানুষ 100 মান হইলে তো ভালো লাগতো না। কিন্তু এই যে আপনি যে খাটে বসে আছেন, হ্যাঁ, এখানে কে থাকতো জানেন? না জানি না তো। আমাদের মনির ভাই। মনির? সেন্টু ভাইয়ের জ্বালায় যন্ত্রণায় সেখানে টিকতে পারেনি, তারপরে না টিকতে পারে বরিশাল চলে গিয়েছে। ও হেই, ও মগো বাড়ি বরিশাল। ভালো হইছে, ঢাকা শহরে জনসংখ্যা বেশি, একজন কমলো। এই যে আমাদের এখানে থাকে না প্রান্ত, প্রান্ত, প্রান্ত কি করেছে জানেন? সেন্টু ভাই গলায় ধরে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে। সে 3 দিন বাড়ির বাইরে ছিল। 3 দিন বাড়ি বাইরে? খুব কষ্ট করছে। মাঝে মধ্যে কষ্ট পাওয়া বালা, স্বাস্থ্য লাগি বালা হয়। তারপরে আরেকটা মর্মান্তিক ঘটনা আছে। আরো মর্মান্তিক ঘটনা? জি। কিটা? সেন্টু ভাই, হ্যাঁ, আমাদের হারবাল তমাল ভাই আছে না, হ্যাঁ, আমার চোখের সামনে তার বিয়েটা ভেঙে দিল। আপনার চোখের সামনে হারবাল তমাল ভাইয়ের বিয়া সেন্টু ভাই ভাঙি দিছে? জি। আমার তো মনে হয় তমাল ভাইয়ের কোনো সমস্যা আছে। হইয় হ্যাঁ না, আমার একদিন দৌড়ান দিছিল বুঝুন। ভাই বাড়ি কই? আমার বাড়ি মমি সিং, আমি আর খালতো ভাই, আমার নাম মফিজ বুঝুন। হ্যাঁ না, 2 চোখকে মাইয়া মানুষ দেখতে পারে না। 2 চোখকে মেয়ে মানুষ দেখতে পারে না? আপনি যদি এনে থাকুন তাহলে জীবনও বিয়া করবার পারবেন না, এনে থাকছুন তো মরছুন। খাইছে আমারে ভাই, তাইলে আমি কিতা করতাম এখন? সে ঠিক বলেছে, আপনি এখানে থাকলে হ্যাঁ, কোনোদিন আপনার বিয়ে হবে না। কোনোদিন আমার বিয়ে হইতো না? কোনোদিনও না। হায় হায় রে, আমি কিতা করলাম? আপনি সেন্টু ভাই আসার আগেই এখান থেকে ভেগে যান। সেন্টু ভাই আওয়ার আগে? সেন্টু ভাই ভাই আক না, তারপরে যাই। আর একটা কথা কই ভাই, জি। বিয়ার শখ আমার অনেক আগে মিটে গেছে। বউ বাসাত রাখে, বউর জ্বালায় আমি মেসো আইয়া উঠছি, ঠিক আছে? আর কিছু কইতাম চাই? হ্যাঁ, সেন্টু ভাই আক। সেন্টু ভাই সম্পর্কে আপনারা 2 জনে যা যা আমারে কইছেন, এক্স্যাক্টলি আমি সব কিছু সেন্টু ভাইয়ের কানে দিবেন। ভাই রাগ করি না যে, কই না যে বুঝুন। আসলে হচ্ছে কি, সেন্টু ভাই এমনিতে ভালো মানুষ, কিন্তু রাগটা বেশি, কিন্তু তার মনটা অনেক বড়। অনেক বড়? জি, অনেক বড়। হ্যাঁ, ঠিক আছে। আসি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোনা বন্ধু তুই আমারে করলি দিবানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। তোমাদেরকে আজকে ডাকছি আমি একটা গুরুত্ব। আজকে আমাদের এই সমাজে কত পুরুষ যে কত ভাবে নির্যাতিত হইতেছে তার ইয়ত্তা নাই। আমি চিন্তা করছি যে আমাদের এই বাড়ি নম্বর 138-এ একটা নারী দ্বারা নির্যাতিত পুরুষদের সেবা কেন্দ্র খুললে কেমন হয়? কারণ আজকে চারিদিকে দেখবা নারীদের যন্ত্রণায় পুরুষরা অস্থির হয়ে গেছে, পালায় বেড়াইতেছে, কিন্তু তাদের কোনো ভাষা নাই। তারা কিভাবে সহযোগিতা পাবে, কার কাছে যাবে বলতে পারতেছে না, বুঝতে পারতেছে না। এইখানে 200 টাকা ফি নেওয়া হবে, আমি তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেব। এবং আজকে যে বাংলাদেশের যে প্রতিটি ঘরে ঘরে যে পুরুষরা যে নির্যাতিত, তার জলজান্ত প্রমাণকে জয়নাল, এই জয়নাল সাহেবকে পাওয়ার পর থেকে আমার এই বিষয়টা মাথার ভিতরে আরো চাকরি দিয়ে উঠছে যে না, আসলে এই ধরনের একটা কিছু করা উচিত। কাজেই আমি এই জন্য তোমাদেরকে ডাকছি,
তোমরা আমাকে সহযোগিতা করবা, বিশেষ করে তুমি রমজান আমাকে সহযোগিতা করলে আমি এই কেন্দ্রটা গড়ে তুলতে পারবো। আর তোমরা সবাই আমার সাথে থাকবা। আমার বক্তব্য শেষ। ভাইয়া কিছু মনে না করলে আপনার কথা কি শেষ হয়েছে? বললাম তো আমার কথা শেষ। ওকে, অসুবিধা নেই, আপনি শেষ করলে মানে আমি শুরু করতে পারি আর কি। আমি অল্প কথার মানুষ ভাই, অল্প কথার মানুষ। ওকে ফাইন। আমি বক্তৃতা দিতে জানি না। থ্যাংক ইউ। সম্মানিত সভাপতির অনুমতিক্রমে আজকের যেই সভার প্রস্তাবনার জায়গাটা থেকে আমি আমার কিছু কথা আজকে সভাপতির অনুমতিক্রমে পেশ করতে চাই। এই না সভাপতি, সাধারণ সম্পাদক, নাট্য সম্পাদক, ক্রীড়া সম্পাদক এগুলো পাইলাম। আর সেন্টু ভাই ওর পলিটিক্সের স্টাইলে বলতেছে, বলুক না, তুই বল। থ্যাংক ইউ। আজকে অনেকে অনেক জায়গা থেকে অনেক প্রস্তাব এখানে নিয়ে এসছে, যে প্রস্তাবগুলো আসলে গৃহীত হবে কিনা আমি সেটা জানি না, তবু আমি আমার জায়গা থেকে প্রস্তাবগুলো দিতে চাই। এবং প্রস্তাবটা আমার বেশি কিছু না। আমার প্রথম কথা হচ্ছে, এই ম্যাচে এতদিন থেকে, অর্থাৎ বাড়ির নম্বর 138 এতদিন থেকে আমি কি পেলাম না সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই না। আজকে উনি যেটা বললেন এবং কালকে কিন্তু সেটা আমারও ছিল। উনি ওনার ওয়ে থেকে বলছেন, আমি আমার ওয়ে থেকে বললাম। আমি সুস্থ রাজনীতি দেখতে চাই, কারণ আমি রাজনীতি করে একটি পোলা। আমার কথা হচ্ছে সুস্থ ধারার যে রাজনীতি, একটা শিক্ষা কেন্দ্র আমি গড়ে তুলবো, এবং সেটা গড়ে তুলবো হচ্ছে বাড়ির নম্বর 138-এ। এবং আমি চাই যে আমার কথা হচ্ছে যে এভরি ওয়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু পলিটিক্স গড়ে উঠতেছে, নাচ করতেছে। যে হ্যাপির জায়গায় কিন্তু পলিটিক্স ঢুকছে, নোংরা পলিটিক্স। কে আগে নাচবে কে পরে নাচবে সেটা নিয়েও আমি মনে করি যে যেই জায়গাটাতে যে ম্যাচে আমরা সুস্থ ছিলাম সেখানে অনেকে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, সেখানে নোংরা পলিটিক্স ঢুকছে, বুয়া এবং আনুর ভিতরে পলিটিক্স ঢুকছে। এখানে আবার বুয়ার রেফারেন্স আনতেছো কেন? না টেনে পারলাম না, কারণ বুয়ার কাছ থেকে শুনতে পারছি এখানে অনেক আলোচনা এবং পর্যালোচনা চলছে, অনেক প্রস্তাবনা চলছে। আমি যে কথাগুলো আজকে বলতে আসছে, প্লিজ রমজান ভাই আমাকে কথাগুলো বলতে দেন। উই ডোন্ট ওয়ান্ট এনি মোর বুলশিট পলিটিক্স ইন হিয়ার। আমরা এমন কোন নোংরা রাজনীতি এই বাড়ির নম্বর 138-এ চাই না। আমরা চাই না এমন কোন পলিটিক্স তৈরি হোক নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি। এবং আজকের যে তমালের যে বিয়ের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু রাজনীতি ঢুকছে, এবং সেগুলো আমি আজকে বলতে চাই না। এনিওয়ে, যা হওয়ার হয়ে গেছে তমাল ভাই, কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। আজকে আমার বক্তব্য এখনই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। আমি উঠি, আমি এখানে থাকতে না 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 সেন্টু ভাই বসেন। দেখি আরেকজন আছে, তোমার কি কোনো কিছু খুলতে ইচ্ছে করে? তমাল ভাই কিছু থাকার কথা, তমাল ভাই আছে না? তারপর বলে না, আসলে আমার বিয়েটা পরপর দুবার ভেঙে গেছে। আমি যে কি করব আমি কিছু বুঝে উঠতে পারছি না। এই জীবনে আমার বিয়ে হবে কিনা সব কিছু মিলিয়ে আমি হতাশ। একজন বিধবা নারীর মতো কাইন্দেন না প্লিজ, যা বলার বলেন। এই তমাল, কানাকাটি করতেছো কেন? তোমার বিয়ে হবে, আমি কথা দিচ্ছি তোমার বিয়ে হবে। এই শামসু, নিয়ে যাও তো ভিতরে। বিয়ে করে একদম পানি খাওয়া না, যত তো বোঝা তো সে যে বলে গেল এর ভিতরেও কোনো রকমের রাজনীতি ঢুকছে, সে কিন্তু আমার মেন করছে বলে মনে হয়েছে। সেন্টু ভাই সব কিছু উল্টা মানে করেন না, হ্যাঁ? ছেলেবেলে মানুষ। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছে। আচ্ছা না না ঠিক আছে, জানো আমাকে একটু সেবাদান কেন্দ্র খুলবে। সেবাদান কেন্দ্র করবো? কি এর সেবাদান? নারী দ্বারা নির্যাতিত পুরুষদের জন্য সেবাদান এবং পরামর্শ দান কেন্দ্র। বাহ ভাই, কবে থেকে শুরু করবা ভাই? আমি ভাই এটা তো খুব ভালো কাজ ভাই, এটা উত্তম প্রস্তাব। আপনি কবে থেকে শুরু করবা? আপনি তো মোটমোট করে উঠলো না ভাই, আমি বেশি খুশি হয়েছি তো এর লাগি। আমি চিন্তা করছি যে আপনিও নারী বিদ্বেষী, তাই না? আমি নির্যাতিত হইয়া বিদ্বেষী হয়েছি। হ্যাঁ, যাই হোক, আপনি নারী দ্বারা, আপনার স্ত্রী দ্বারা নির্যাতিত তো, যে কারণে আপনি আমার পক্ষে থাকবেন। জি, আমরা দুজনে মিলে খুলবো, এটা আমি চিন্তা করছি। ভাই ভাই তাড়াতাড়ি। বাংলাদেশে কত লোক আছে? 15 কোটি, তার ভিতরে 7 কোটি ধরেন পুরুষ, এর মধ্যে ধরেন 3 কোটি আছে নির্যাতিত। হয়তো মুখ ফুটে কেউ বলে না, লজ্জায় বলে না, কেউ ভয়ে বলে না। ভাই 3 কোটি থেকে আরো বেশি হইতে পারে। হইতে পারে। যে আপনার স্ত্রী দ্বারা নির্যাতিত, কেউ প্রেমিকা দ্বারা নির্যাতিত, তাই না? ফার্স্ট দেখবেন রাস্তায় বেরোলে দেখবেন প্রচুর দাড়ি, খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোকজন। কেন?
তারা নির্যাতিত। নির্যাতিত। আর ভাই আমরা দেশও নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন নাই ভাই। এক্স্যাক্টলি, সেই জন্য আমরা এটা খুলবো। এটা খোলার আগে কি করে আমাদের একটা অফিস নিতে হবে। অফিস নিয়ে আমি হব চেয়ারম্যান, আপনি হবে ডিরেক্টর। ভাই আমার কিচ্ছু হওয়া লাগতো না, আমি কিন্তু আছি। থাকবেন, পেপারে অ্যাড দিব। অ্যাড দেবো আমাদের 138 বাড়ি নম্বর 138, এটা দিয়ে অ্যাড দেবো। এখানে লোকজন যারা নির্যাতিত তারা এসে এখানে পরামর্শ দেবেন। আর এখন আপনি যদি বলেন যে আপনি এত পরামর্শ দিবেন কিনা, আমি বহুত পড়াশোনা করছি এই নারী নির্যাতনের উপরে, মানে নারী দ্বারা নির্যাতনের উপরে অনেক বই আমি পড়ছি, যে কারণে আমার এই ব্যাপারে অগাধ জ্ঞান আছে। আমি আপনার কিছু বই দিব সাপ্লাই, এগুলো আপনি পড়ে নেবেন। কাল ছিল, আজ নেই, নেই নেই নেই, এই নেইটাই বড়, আর কিছু না। দুদিন আগেও হয়েছিল দেখা। সালাম সাহেব। জি সেন্টু ভাই। আপনি তো খুব সুন্দর কবিতা বলেন। চর্চা আসিল জয়নাল ভাই, চর্চা আসিল, কবিতা ভাল লাগতো, কিন্তু বিয়ার পরে বউর যন্ত্রণায় সব ভুলে গেছি ভাই, মাথা থেকে গেছি। গলা মাশাআল্লাহ সুন্দর, পড়েন পড়েন পড়েন। আচ্ছা, কবিতার নাম হচ্ছে অন্তমিত বিকেল। কাল ছিল, আজ নেই, নেই নেই নেই, এই নেইটাই বড়, আর কিছু না। দুদিন আগেও হয়েছিল দেখা। আচ্ছা জনাব সাহেব। জি। একটা বিষয় মনে পড়লো, ওই যে আপনি যে একটা কাজ দিছিলাম। কোন কাজ সেন্টু ভাই? আর ওই যে নারী দ্বারা নির্যাতিত পুরুষদের জন্য সেবা কেন্দ্রের জন্য পত্রিকা অ্যাড দিবার বলছিলাম না? ও দিছি তো, দিছি। আমি সব কিছু, ওই যে আমরা রুমমেট প্রান্ত আছে না, প্রান্তরে আমি সব কিছু বুঝাই দিছি। বিজ্ঞাপনের কথা আমি লেখিয়া দিছি, ব্যানারের কথা লেখিয়া দিছি, ওয়ার্ডিংগুলা, তারপরে ওই যে লিফলেটের কথা আমি লেখিয়া দিছি, কোন কোন জায়গায় লিফলেট লাগানি হইতো আমি সব লেখিয়া দিছি। আমার বিশ্বাস প্রান্ত সব কিছু করবো। আর কইয়া দিছি যদি কোনো কনফিউশন থাকে আমারে ফোন করার লাগি। ফোন তো যেহেতু করছে না, দরিয়ানের কাছে করিয়া আইব। আপনার কি আমি প্রান্তরে দিতে বলছি? ওই পোলাপার মানুষ, আরো তো একদম নারীর পক্ষে, নারীদের পক্ষে। ওকে এটা এই অ্যাড দিব পত্রিকায়? সেন্টু ভাই, এটা হলো বয়সের দোষ। মোবাইল আছে তো, গুটুর 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 করে কয়টা চেক খাইবো, তারপরে নারী বিদ্বেষী হয়ে যাব। আর তারপরে আমরা দুজন আছি না, আস্তে আস্তে ব্রেইন ওয়াশ করবো তার। এমনিও আমরা দোলো আইব, ঠিক আছে? আপনি যা করেন না। এই তো আইছে আইছে। প্রান্ত, তোমার হায়াত আছে বহুত দিন, অনেকদিন তুমি বাঁচবাই। জাস্ট আমার সেন্টু ভাই তোমার কথা জিজ্ঞাইছেন। কেন ভাই কিসে? ওই যে তুমি লিফলেট, বিজ্ঞাপন, ব্যানার সব ঠিক করছো তো? ভাই সেন্টু ভাই তো আমার কোনো কিছু দিয়ে বিশ্বাস করে না, বুঝছেন? যে কাজ করে আসছি, পত্রিকায় গেলাম, পত্রিকায় যে একদম কনফার্ম করছি কালকে সকালবেলা এটা ছাপাইব। আর লিফলেট পুরো ঢাকা শহর ছায়া ফেলছি, বুঝছেন? সবার হাতে হাতে, প্রত্যেকটা পুরুষের হাতে হাতে পৌঁছে যাবে সকালের মধ্যে। শাহবাগের মোড়, আজিজ সুপার মার্কেট। ভাই আমি একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমার তো আপনার জোন চিনাই দেব না। আমি জানি কোন কোন জায়গায় পুরুষরা নির্যাতিত হয়, ওই সব জায়গায় একদম পৌঁছে দিছি। আর ব্যানার ফেস্টুনগুলো একদম খুব সুন্দরভাবে লাগাই দিয়েছি। ভেরি গুড। প্রয়োজনে আমরা কিছুদিন পরে বিলবোর্ড লাগাইমু সেন্টু ভাই, ঠিক আছে? দেখছেন কাজের ছেলে কিন্তু। সেন্টু ভাই তো কোনো সময় আমার বিশ্বাসই করলো না। আমি হাজারবার বলছি তারে যে আমি নারী বিদ্বেষী হয়ে গেছি গা, তার সাথে এক কাতারে আমি দাঁড়াইছি। আমি তারে প্রমাণ করার জন্য বনে বাসে যাইতে রাজি আছি, কিন্তু সে এটা রাজি হয় না। জি সেন্টু ভাই। তাই তো কালকে অফিস করতে হবে। জি অবশ্যই। তাহলে টেবিল টেবিল দিয়ে একটা রুম সাজানো দরকার না? আপাতত আমরা টেবিল চেয়ার লইয়া সাজাইমু, পরে আমরা অন্য জায়গাতে অফিস নিমু, বালা করি ঠিকঠাক করুন, ঠিক আছে? তুমি তো এটা অফিসের একটু ব্যবস্থা করো সাজানোর, শুয়ে পড়ো। আচ্ছা সেন্টু ভাই, তাহলে আরেকটু আমরা যে এই বাড়িতে বাইরে থেকে আইছো, হাত মুখ ধুইছো, ফট করে স্যান্ডেল করে যে শুয়ে পড়তেছো গিদরের মতন, যাও হাত মুখ ধুয়ে আসো। গিদর মনে হয় দেখি আমি জমিদার বংশের পোলা। সারাদিন বাড়িটা এসে ফট করে পাওনা দিয়ে জমিদারি মেসো চলে না, জমিদারি বাড়ি, বাড়ি থেকে জমিদারি করিও। জয়নাল সাহেব মুখে মুখে তর্ক। কবিতা কবিতা এটাই আর কি, আমার এই কবিতাটা খুব ভালো লাগছে। কাল ছিল, আজ নেই। কি ঘোড়ার ডিম ছিল কাল? ধরে নেন যে কোনো একটা। ধর এটা বাদ দে, এটা ভালো লাগতেছে না। মেজাজ মেজাজ খারাপ, অন্য একটা বলেন কাল ছিল। আচ্ছা, যাওয়া হয়নি, টেবিলে ফাইলের স্টুক, বাস্তবতার পাশ কেটে আর যেতে হবে না ছুটে। জনাব ভাই কালকে আমার পরীক্ষা, এক্সাম, ঘুমাইতে হবে। এই আজকে রাত 3টার যদি আমি কোনো মোবাইলের রিং শুনি আর শুনি খবর আছে কিন্তু, হইয়া দিলাম।
মোবাইল অফ করো। তোমার পরীক্ষা আছে, আমরা অফিস আছে, কালকে যে মাংসর বিল লাগবো। সেটু ভাই ঘুমাই দিলে মোবাইল অফ করো। এই পিচ্ছি, তুই এখানে কি করস? আমার স্বপ্ন আমার ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, তুই সেবা পাবি, চিন্তা করিস না, খারাপ হ্যাঁ। অফিসের মধ্যে ভাই কিসের? স্যার বলেন। সরি। জি স্যার। সারাদিন তো পয়সা থাকলাম, একটা লোক তো এলো না পরামর্শ নেওয়ার জন্য। জি স্যার। সারাদিন তো পয়সা থাকলাম, একটা লোক তো এলো না পরামর্শ নেওয়ার জন্য। স্যার আমার মনে হয় আপনি ওই যে দৈনিক চাঁদের আলোতে বিজ্ঞাপন দিয়েছেন তো, এই যে আজকাল কেউ পড়ে না। আমার মনে হয় যে দৈনিক সত্য মিথ্যাতে অ্যাডভার্টাইজ দেওয়া লাগবে। তো দেন সেটা, সব বুদ্ধি কি আমি বলে দেবো? ঠিক আছে, আজকে দিন। ভাই বাইরে লোকজন এসে পরামর্শ লেগে বিল জমাইছে। অফিসের মাঝে আবার বাড়ি দিতা, হ্যাঁ? স্যার কইবা স্যার, বড় স্যার ছোট স্যার? জি বড় স্যার, বাইরে লোকজন এসে পরামর্শের জন্য বিল জমাইছে। আলহামদুলিল্লাহ, একজনে পাঠাই দাও। টিকিটের টাকাটা কি উঠে রেখে দেবো? না, এখানে টাকা দিতে হবে। ঠিক আছে। বেশি না। কথা কম বলুন। ধন্যবাদ। নাম? বাবলু চৌধুরী। পিতার নাম? কামাল চৌধুরী। মাতার নাম? চৌধুরী সাহেব। মাতার নাম? বলতে হবে। রোমেলা চৌধুরী। শাকিন? উত্তর খান। ভোটার আইডি নাম্বার? আরে ভোটার আইডি নাম্বার কি মানুষের মুখস্থ থাকে নাকি? আপনি তো বেশি কথা বলতেছেন। রাখেন আপনি, রাখেন। সমস্যাটা কি সেটা বলেন। সমস্যাটা বলবো। আমার সমস্যাটা হলো স্যার, আমি না রাত্রে ঘুমাইতে পারি না। কেন? আমার বউ না শুধু রাত্রে ডাক ডাকে, আমি না ঘুমাইতে পারি না। এটা তো একটা সিম্পল সমস্যা, আমরা বিরাট বিরাট সমস্যার সমাধান করে থাকি। শুনেন, আপনার স্ত্রীর নাকের ভিতরে ওই যে কাপড় আটকে না, ক্লিপ, বাস নাক ডাকা বন্ধ। দিয়ে শ্বাস বন্ধ হয়ে যদি মারা যায় তুলা দেওয়া যায় না স্যার? রাইট, নাকের ভিতরে 2 ছিদ্রের মধ্যে তুলা দিয়ে রাখবেন, হাত ওটা দম ছাড়বো, আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। তাহলে তো আমার বউ তো মরে যাবো। আরে দূর মিয়া, স্যারে তো কইলে হা করিয়া দম ছাড়বো, নাক দিয়া চিপা দিয়া বাতাস বার হইব, সমস্যা নাই। সমাধান হইল না? আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি। 200 টাকা কথা কম। 200 টাকায় দিতে হবে। কথা কম, 200 টাকা। দেখি দেখি ক্যাশ স্যারে রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নেক্সট রাখছি। এই নেক্সট আনু। যা, ব্যবসা মনে হয় জমবে। হ্যাঁ শুধু হইলো তো ভালো করে। আওয়াজ দেন।
আনু নেক্সট। শুনেন, এবারে কিন্তু আপনি কথা বেশি বলছেন, কথা বেশি বললেন না। সরি স্যার, কমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন। নাম জিজ্ঞেস করেন। নাম? নাম মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল। পিতা? আব্দুর রহিম। মাতা? আনসারি বেগম। স্যার ভোটার আইডি দিন। আরে এক কথাই বারবার জিজ্ঞেস করেন, ভোটার আইডি কি মানুষ মুখস্থ করে রাখে? না, লাগতো না, অনেক লম্বা নাম্বার। ঠিক আছে। শাকিল, ঠিকানা? জালের কাঠি। জালের কাঠি, টাকা কত? 1720। 1720। ঠিক আছে। সমস্যার কথা বলকা। সমস্যা কি? স্যার আমার সমস্যা জিএফ এর সমস্যা। জিএফ এর সমস্যা মানে? ও জিএফ বুঝছেন না স্যার, জিএফ হলো গার্লফ্রেন্ড। ও মানে ভালোবাসা সম্পর্কিত সমস্যা। ভালোবাসার কোনো সমস্যা তো বলবেনি। মেয়েদের সাথে ভাই মিশতে নাই, দূরে থাকতে হয়। আচ্ছা বলেন কি সমস্যা? আমার গার্লফ্রেন্ডের বহু সমস্যা স্যার। আমার গার্লফ্রেন্ড শুধু আমার বিয়ে করতে চায়, বিভিন্ন জায়গায় ফাস্টফুডে খেতে চায়, মার্কেটিং করতে দিতে হয়। আমার সব শেষ হয়ে স্যার। আমার ল্যাপটপ, আমার আইফোন সব বিক্রি করে দিতে স্যার। এখন এটি না করলে আমার সমস্যা। কি সমস্যা? নির্বাহ তো সন্ত্রাসী। আমি যদি দেরি না মারি তো বাবার ধমকি দেওয়া হয়। বাবার ধমকি দেওয়া মানে? বাবাকে? নাম মনে শুনছেন, গলা কাটা সাতটা। না ভাই, আমি এই ধরনের নাম কোনদিন শুনিনি। জনাব সাহেব শুনছেন? শুনছি স্যার, খালি ধরে আর গলা কাটে। আমি সমস্যা করছি, সমাধান করে আসছি। সমস্যা তো আমরা করছি। জনাব সাহেবের কাছে সমাধান আছে? ও পাইছি। শুনেন, আপনি যখন মেরিনা ডেটিংয়ে নাই হবেন তখন আপনার পকেটে একটা ব্লেড রাখবেন। ঠিক আছে। যখন বেশি তালতি বালতি রুমে অথবা মেয়ের বাপ যখন আপনাকে আক্রমণ করতে হবে তখন আপনি পুষ করে মেয়ের বাপের গলায় পোষ মেরে ব্লেড দিয়ে ধরতে হবে। স্যার এটা কি বলবেন? এখন সমাধান হলো স্যার? স্যার এটা কিটা বলে স্যার, এ যখন পুষ মারবো, যদি মারা যায় পুষে পরে এ ধরা পড়বো, আর ধরা পড়লে এ কইব পরামর্শ আমরা দিছি, আমরা ধরা পড়বো। চিন্তা করছেন স্যার? তাও তো কথা। আচ্ছা পোস্টটা একটু আসতে দিবেন ভাই, যাতে একটা রক কাটে আর সেলাই যাতে 2টা রাখে। এর বেশি কিন্তু আমাদের দায়ী না। কি করে স্যার? যা করলাম করেন না, 200 টাকা দিয়ে তাড়াতাড়ি দাম। শুনেন, পোস্ট কিন্তু আসতে দিবেন, পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। জোরটা দেবো না। কথা। আপনার সমস্যা কি? স্যার বিশাল বড় সমস্যা। কি সমস্যা? পারিবারিক সমস্যা স্যার। কি সমস্যা? স্যার বোন নির্যাতনে তো ঘরেই থাকতে পারতেছি না। নির্যাতন তো করবেই, বিয়ে করছেন, নির্যাতন করবে না? নির্যাতন ছাড়া থাকতে পারবেন? বলেন সমস্যা বলেন। স্যার যখন অফিস থেকে আসি বউ শুধু বকর বকর শুনি, তুমি এটা করো নাই কা, ওটা করো নাই কা। আজকে সকালে হয়েছে স্যার, বাজার করে দিয়ে গেছি, মনে করতেছে তুমি বাজার করে দিয়ে গেছো, এটা আনতে বললাম, এটা আনো নাই কা। এখন আমার বাড়াইতেছে স্যার কোন এটা তো সে একদম দিয়ে আনাইলো তো পারতো। স্যার এখন কি করি? ছুটির দিনে স্যার ঘরে বসে থাকতে পারি না, একটু যে রেস্ট নেবো তার কোনো কায়দা নেই স্যার। জনাব সাহেব। জি স্যার। আপনার কাছে এই সমস্যার সমাধান আছে? আমার মনে হয় স্যার আমার কাছে একটা সমাধান আছে। বউয়ে যে সময় বেশি বকর বকর করে তখন কষ্টেই মুখ লাগিয়ে দেওয়া উচিত স্যার। কারেক্ট। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড আইডিয়া, আপনাকে ধন্যবাদ। আচ্ছা শোনেন, দোকানে যাবেন, দোকান থেকে মোটা কষ্টের কিনবেন, তারপরে বাসায় যাবেন, বউরে ধুইরা কষ্টের বুকের মধ্যে মাইরে দিলেন, কথা বলতে পারবে না। কষ্টে লাগানোর সময় তো বউ মারবো। পাইছে। রাত্রেবেলা বউ যখন ঘুমাই থাকবে তখন ওই চুপি সারে রান্না করে যাবে, গিয়ে পুতা নেবে, ইয়া আস্তে আস্তে রুমে এসে বেডরুমে এসে বই মুখে মুখে পুতা দিয়ে দাঁত ভেঙে দেবে, জীবনে আর কথা পেতে পারবে না, খালি করবে।
ভালো একটা বুদ্ধি পেয়েছি, এইটাই করবো। 200 টাকা এমনি কি ভাই সমস্যার সমাধান কেন্দ্র খুলছি ভাই। ধন্যবাদ স্যার। এই নেন আপনার 300 টাকা। ধন্যবাদ স্যার। তুমি তো আমাদের দামি দাও না, মূল্যায়নই করো না। মনে করো আমি একটা ফালতু লোক, সেন্টু আর কি করবো? সেন্টু ভাই কোনো কাজের না। এইবার দেখাবো সেন্টু ভাই কি জিনিস, সেটা তুমি বুঝতে পারবা। আহা কি করছিস সেটা বলেন না। আর একটু ওয়েট করো, এখনো আসে না কেন? বুঝলাম না, আয় না কেন? ওই আনু, কত দেরি করে চুরি টুরি মিষ্টি টিষ্টি খাওয়ার মনে হয়? আনো আবার কেন? রমজান ভাই একটু একটু থামেন, আরে একটু ওয়েট করো। দেখবেন আজকে ঘটনা। তারপরে আয় বেটা তাড়াতাড়ি। ভাই মিষ্টি। খাওয়াইয়া দেন। লাল না সাদা? হ্যাঁ লাল। বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা। হ্যাঁ এটা আমরা পরে খাবো। পরে খাই মনে। আর ওই পলিটিশিয়ানটা দিতাম নাই। ভাই আমি লয়ে যাবো। এই আরে ঘটনাটা কি তাই খুলে কত? যাও যাও যাও। সেন্টু ভাই কইন। আপনি কোন? আমি কইতাম। হ্যাঁ রমজান ভাই হনো, মন দিয়া হনো, বুঝতে হইব। এই সেন্টু ভাই রে কালকুর বুলাবাইন তাকে না মেসো 38 নাম্বার বাড়িত, তারা কথার কোনো দাম দেয় না, পাত্তা দেয় না, হাসাহাসি করে। আপনি নাই, আজকে তার দাঁত ভাঙ্গা জবাব সেন্টু ভাই দিছেন। আমি ঢুকলাম বাড়ি নাম্বার 138, সেন্টু ভাইয়ের সাহস পাইলা আমারে লইয়া করলা নারী নির্যাতিত পুরুষ সেবাদান কেন্দ্র। মাত্র 2 দিন হয়েছে, 2 দিনের মাঝে আপনি বাইরে যাওকা, বাড়া গেলে দেখবা শত শত মানুষ লাইন ধরে দাঁড়াইছে। আরে 2 দিন পরে তো রেপ পুলিশ লাগবে কন্ট্রোল করা নাকি। আরে যত নারী দ্বারা নির্যাতিত যত পুরুষ আছে সব আসছে, যে পেপারে অ্যাড দিয়েছিলাম সব আসছে, এবং আমরা বিভিন্ন রকমের পরামর্শ তাদেরকে দিই। আরে রমজান ভাই দেয়া যায়, আরে একটা না পুরোটাই দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, এখন বুঝলা রমজান ভাই? শোনো, তোমরা তো এতক্ষণ অনেক কথা কইলা, পত্রিকায় দিছো, এটা করছো এটা করছো। আমিও তোমাকে এই বিষয়টা প্রচার করছি, অনেককে বলছি যে যান পুরুষ সেবা কেন্দ্রে যান, ওখানে গেলে বিচার পাবেন। মনে হয় তুমি মিষ্টি খেয়ে বলতেছো। সেন্টু ভাই ঠিকই, রমজান ভাই জানোনি না এখন মিষ্টি খাইয়া মারি দিরা। সেন্টু ভাই এসব কি আসল কথা বলছেন আপনি? না না না, সব কিছু তো তুমি করছো। ওই পেপারে অ্যাড দিছো, তারপরে লিফলেট বিলি করছো, তারপরে এই যে ব্যানার লাগাইছো, সব কিছু তুমি করছো, আমরা কিচ্ছু করিনি সব। কিন্তু তুমি তো আমার সাপোর্ট দিছো। তুমি সাপোর্টটা দিলে কি এই বাড়িতে আমরা এই বাড়ি নম্বর 138 কি আমরা এই সেবা কেন্দ্র খুলতে পারতাম? পারতাম না না পারতাম না। আনো আনো, ওই আনো খার ভাবলেছিস না? তোর বাপ দেখতেছি। কিছে কি? ওই ডাক্তার সে কথা শুনছ না? কানে যায় না তোর? কিছে কও, এলে কি ডাক্তারছে কে? এটা কও। আনু এই যে মেসে সবাই গেছে কই রে? সেটা কি আমি জানি কই গেছে? হ্যাঁ গিয়া জিগাও, হ্যাঁ কই গেছে? আমার কাছে কই গেছে না গেছে? ওই তুই জানোস না? তুই তো হ্যাঁ বড় বড় সামসা বাজার করে দে, সিটা করে সেটা করে, হ্যাঁ সামসা না? তুই জানোস না তোরা না কই হ্যাঁ কই কোনানে যায়? বাজার করে দিই, সব কিছু করে দিই, আমি চামচা। 1 মাস তুমি আহো নাই কামে, আজকে বেতনের ডেটটা পড়ছে আর ডিং ডিং করে বেতন লইতে পড়ছো না? ওই আমার মায়ে অসুখ আছিল, এর লেগে কইলাম আমি গেছিলাম। তুই কইলাম বেশি বাড়াবাড়ি করতেছ শানু, আমি কইলাম তোর আগুন দিয়ে আরেকবার সেক দিমু। আমি কি হেডা কও? আনো তুই তোর মোবাইলটা দিয়ে একটা ফোন দিয়ে দেখ না সেন্টু ভাই কই। তুমি কি আমারে টেস্ট করো না? তুমি জানো না শামসু ভাইয়ের লগে মিটিং এ আমি মোবাইল আনাইছি, আর তুমি মনে করছো যে আমার পকেট থেকে তোমার মোবাইল বাইরে আমি ফোন দিব না? ওই ওই চোরের মন পুলিশ পুলিশ, যার মনে যা ফাল দেয় উঠে তা। ওই আমার মোবাইল তোর পকেটে বেরিয়ে কে? তোর পকেটে বেরিয়ে কে? হ্যাঁ আমার মোবাইল তো হারাই গেছে, চুরি হয়েছে। তো কি হয়েছে এটা কি?
তুই আবার কিনতে পারস না? তোর কি টাকার অভাব? তুই বাজার থেকে টাকা মারস না? টাকা মারস না? আমার কি ভাগ দেস? দেখো সেন্টু ভাইয়ের জয়নাল ভাই মিল্লা কিন্তু নিচে একটা অফিস করছে পুরুষ নির্যাতন সেবাদান কেন্দ্র। আমি কিন্তু নাহলে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। যা দেখো দেখো নালিশ আমার কি হয়? হ্যাঁ আমি কি হ্যাঁ করে ডরাই নাকি যে তোর সেন্টু ভাইয়ের জয়নাল ভাইয়ের তোর আমি ডরাই? আমিও নারী নির্যাতন কেন্দ্রে গিয়া তখন আমি নালিশ করুম। তুই সেন্টু ভাই ওই যে জয়নাল ভাই যারা যারা আছে সবার নামে আচ্ছা একেবারে হাত করে দিয়া থানায় লয়ে যাবো। পুলিশ এসে ধইরে তোর এমনি এমনি করবো না, তখন বুঝবি। জামিল বাবু একটা কথা কই শুনো, মোবাইলটা আনাই দিয়ে তুমি পাগল হয়ে গেছো গা, বুঝছো? তোমার মোবাইল কই আর আছে না, তুমি পাগলামি করতেছো, কি করতেছো? যাও আমরা একলা থাকতে দাও, মন মেজাজটা আজকে একটু ভালো আছে, তুমি যাও। ওই ওই তুই একলা এখানে কি করতেছস? তুই কি ফিল্ডিং মারস কারোর লগে? তুমি আসলে মানুষটা খুব খারাপ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নতু বল। হ্যাঁ শুনলাম তোর বাপে নাকি থাপড়াইছে তোরে। বাপের পকেটেতে মানুষের টাকা চুরি করে, চুরি পরে তো অভ্যাস খারাপ হয়। আজে বাজে কাজ করো। এই এই লাইন থাকতো তোর দুলিটা আমার দেখলে তুই পালা যাচ্ছিস। দাঁড়া, এই আমি একটু পরে ফোন দিতেছি। নতু তো সমস্যাটা কি আনো? কোনো সমস্যা নাই ভাই। আমার দেখে দৌড় দিলি কে? কাম আছে, রমজান ভাই ডাকছে। রমজান ভাই গত কয়দিন ধরে তুই আমার সামনে আসিস না কে? ব্যস্ত দেখেন না, বুয়া হয় না, আছে কতদিন ধরে রান্না বান্না করতে হয়, বাজার করতে হয়, কাপড় দিতে হয়। তোরা এমনি ধরে কেউ? আচ্ছা আনু, তোরা যে আমি একটা দায়িত্ব দিছিলাম যে সেন্টু ভাইয়ের কাছে ছবিটা পৌঁছায় দেওয়ার জন্য, এটা দিলি না কে? সময় পাই নাই ভাই, কি ব্যস্ত। সময় পাস না? ভাল লাগে না? না লাগে ভাই, সময় পাই না। আপনি দেখতেছেন না যে বুয়া হয় না, কইলাম না। আমার চিনো হাসান ভাই। কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, এদিকে আসেন। আপনাকে আসতে বলছি না, এদিকে আসেন। এই আবার কই যায়? আসেন। সমস্যা কি? আমি আপনাকে ভালোবাসি। আরে এই কই যায়? পাগল। কি অবস্থা? বহুত দিন পরে দেখা হইলো। আরে কিছু তো না, ছিলাম অনেক পরে। খাগড়াছড়ি ট্রান্সফার করছে। এই খাগড়াছড়ি অনেক জ্ঞান দরবার কইরা, অনেক কিছু কইরা, তবি কইরা তারপরে এই থানায় জয়েন করলাম। এখন ঢাকায়? ঢাকায়। যাক, খুব ভালো হইলো, এটা ভালো লাগলো। তো দেখা সাক্ষাৎ হইব তোর সাথে এখন। আর যেটা হইলো যে থানায় কি তুই ওসি হিসেবে জয়েন করছিস? হ্যাঁ ওসি হিসেবে। যাক, শুনে খুব ভালো লাগলো। তো এখন তো প্রায়ই দেখা হইব তোর। হ্যাঁ ইনশাল্লাহ, এখন যেহেতু ভাই দেখা হবে। ও স্বপন, আয় আয় বস। কি অবস্থা? ভাই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি ভাই। আয় রাখ, ঝামেলা পরে হইব না। যেটা হইলো তাহলে পরিচয় করে দিই। হ্যাঁ, এ হচ্ছে সায়েম ভাই। হ্যাঁ, উনি আমাকে থানা জয়েন করছে ওসি হিসাবে। আরে ভয় পার, আরে আমার বন্ধু, ও থানায় জয়েন করছে ওসি হিসাবে। ভয় পাওয়ার তো কিছু নাই। কারণ কি ঘটনা এটা খুলে কো। ভাই
সেন্টু ভাই আমার নামে একটা মামলা করছে, বুঝতে পারছেন? আমি আসলে ঝামেলার মধ্যে আসছিলাম না, আমার ফাঁসাই দিছে ভাই। ওই 138 সেন্টু? হ্যাঁ ভাই 138 সেন্টু ভাই। কি সমস্যা, কি ঝামেলা? সমস্যা মানে একটা কি একটা জানি কাবজাব লাগছে ভাই, আমি তো মধ্যে ছিলামই না ভাই। সেন্টু ভাই আমার ইচ্ছা করে মামলাটা ভাই ফাটাই দিতে ভাই, এখন কি করতে পারি? বুঝছেন ব্যাপারটা? তো আপনি আপনার ব্যাপারটা আমি দেখবো, অসুবিধা নাই। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন। আসলে ও করে নাই, ট্র্যাপে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কোনো অন্যায় করি না, একে সম্পূর্ণ। কিন্তু আপনার তো গেটআপ দেখা তো আপনার হাতে তারপরে গলার এগুলো দেখা তো কি লাগাইছ বেটা? এই যে ভাই আপনার সামনে আমি খুললাম, আমি আপনাকে প্রমিস করতেছি ভাই জীবনে কোনোদিন এগুলো কম না। আপনি খালি একটা কাজ করেন ভাই, আমার এই বিপদটা উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে, তুই এগুলো নিয়ে কোনো টেনশন করিস না, আমি আলাপ করতেছি ওর সাথে। তুই যা, হন আমি ওর সাথে আলাপ কইরা তুই জানাবো না দিকে। ভাই দেখেন, আমি তো অনেক দিন ধরে বুক। আরে যা তো বাবা যা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখেন ওকে ঠিক আছে ভাই, অনেক দিন ধরে বাসায় আমি দেখবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাই। ওকে ঠিক আছে। এই 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 চোরের মতো যাইতেছস কে? কইলাম না তোরে বুক ফুলায় যা হন বেটা। ওকে ভাই। যাক, শেষ পর্যন্ত আপনার মুখ থেকে কথা শুনতে পারলাম। আরে আমি তো অনেক কথা বলি, বুঝছো? আমার কথা জ্বালায় বন্ধু বান্ধবদের কান জ্বালাপালা হয়ে যায়, বুঝছো? আমি বোবা হইলে কি তোমার প্রপোজ করতে পারি? আর আমি তোমার সাথে কথা বলতে গেলে না কেন জানি এইখানে এসে কথা আটকা যায়, আমি বুঝি না। আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, এতে কোনো সন্দেহ আছে? এত কষ্টের পরে তোমারে বললাম ভালোবাসি, এরপরে তুমি আবার ডাউট করতেছো? না, আপনি তো আমাকে ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে। সমস্যা? কিসের সমস্যা? সমস্যাটা হলো আরেকটা ছেলে আমাকে ভালোবাসে। মানে কি? কোন ছেলে তোমার ভালোবাসে? ওর নাম জিকো। জিকো মানে? তুমি কি ওরে ভালোবাসো? আরে না, ও তো একটা পাগল। ও, তাহলে সমস্যা নেই কোনো। ঘটনা হলো, ও একটা মেয়েকে ভালোবাসতো, দীর্ঘ 13 বছর ওর সাথে ও প্রেম করছে। ওই মেয়েটা ওকে ছেঁকা দিয়ে তারপর বিদেশে চলে গেছে। এখন 13 বছর প্রেম করার পরে, ছেঁকা খাওয়ার পরে একটা ছেলে মেন্টালি যে অবস্থা হয়, ও এখন পাগলের মতো হয়ে গেছে। ঠিকই তো আছে, যাবে না? বিদেশ চলে যাবে না? প্রেম করতে হলে আমাদের মতো প্রেম করতে হবে, বুঝছো? যেরকম আমিও তোমার কোনো সময় ছেড়ে যাবো না, আর তোমারও যাওয়ার কোনো স্কোপ নাই। আচ্ছা যাই হোক, তারপর থেকে ও মেন্টালিভাবে একটু অসুস্থ হয়ে গেছে। এরপর থেকে ও আমাকে দেখলেই মনে করে যে আমি ওর গার্লফ্রেন্ড, আর ওর গার্লফ্রেন্ডের মতো আমার সাথে বিহেভ করে। কিন্তু আমি ওকে বুঝাতে পারি না যে আমি ওর গার্লফ্রেন্ড না। তো তুমি বলে দাও তুমি ওর প্রেমিকা না। আরে বলছি তো, কিন্তু আমি ওকে যা বলি সে আমার সব কথা রাখে, সব কথা শোনে। তাহলে সমস্যা কি? সমস্যা আছে রে বাবা। আমার সাথে যদি ও কোনো ছেলেকে দেখে, মনে করে ওইটা আমার বয়ফ্রেন্ড, আর ওই ছেলের তো 12টা থেকে 13টা বেজে যায়। ওকে পাগল টাগল কিছু নাকি? ডেফিনেটলি পাগল। 13 বছর প্রেম করার পরে, ছেঁকা খাওয়ার পরে একটা মানুষ কি মেন্টালিভাবে কি ঠিক থাকে? তুমি কোনো টেনশন করো না, পাগল টাগল সোজা করার দায়িত্ব আমার, বুঝছো? তুমি জাস্ট শুধু আমার পাগলামিটি একটু সহ্য করো, বুঝছো? আর দুনিয়াতে যত পাগল আছে ওই সব পাগল আমি মানুষ করে ফেলবো, কোনো টেনশন করো না। কি খাবো বলো? কি খাবো? লাঞ্চ করবা? চলো যাই। কি ব্যাপার, তুমি মন বেজার করে মুখ বেজার করে ঘরে ঢুকলাম, বুঝলাম না। সালাম আদাব কিছু নাই। আসসালামু আলাইকুম তমাল ভাই। আসসালামু আলাইকুম সেন্টু ভাই। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে সমস্যা কি? আমি আসলে কিছু কথা বলার জন্য এখানে এসেছি। কথা তো বলবো, আর এই লাল গেঞ্জি পরে আছো কি জন্য? লাল কাপড় দেখলে, লাল গেঞ্জি দেখলে আমার ষাঁড়ের কথা বলে। ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধে,
বান্ধা তারপরে ছাইরা দেয়, তারপরে দেখা যায় যে তারপরে দৌড়াদৌড়ি করে, এরকম সার মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিতা কথা ভাই ক। আসলে পৃথিবীতে মনে হয় আমি একমাত্র পুরুষ যার একই মেয়ের সঙ্গে বেশ কয়েকবার বিয়ে ভেঙে গেছে। আগে যখন আমি মেয়েহীনভাবে জীবন কাটাতাম, অনেক ভালো ছিলাম, কোনো টেনশন ছিল না, চাকরি বাকরি করতাম, বেতন পেতাম, কোনো রকমে আমার দিন চলে যেত। এরপর যখন একটি মেয়ে আমার জীবনে আসে, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, টেনশনে রাতে আমার ঘুম হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের দলে যোগ দিব, আমি একজন নারী বিদ্বেষী হয়ে যাব। আমি এখন কি করব আপনারা বলে দেন। সেন্টু ভাই, আমার তো মনে হয় লাল কার্পেট দিয়ে ওয়েলকাম করা উচিত। হ্যাঁ মিয়া, খাইলা মুখের ভিতরে দিলা, কিন্তু মুখটা যে হাত ঘুরাইয়া তারপরে দিলা বসাইয়া। শোনো, বুদ্ধি নিতে আইছো, আমি তো বুদ্ধি দিয়ে বেড়াই। জি। রোজ রাইতে শোয়ার সময় 100 বার আমি নারী বিদ্বেষী, আমি নারী বিদ্বেষী, আমি নারী বিদ্বেষী এটা বলবা, 1 নম্বর। আচ্ছা আচ্ছা। আর 2 নম্বর হইতেছে, যখনই তোমার ভিতরে ভালোবাসা উতলায় উঠবে, অনেক সময় উঠতে পারে, তখন তুমি কি করবা, আমার একটা ছবি রাখবা, পাসপোর্ট সাইজ। ওই ছবিটা বের করে আমার ছবিটা দেখবা, তখনই বুঝতে পারবা যে বিশ্বের একজন বড় নারী বিদ্বেষীর চেহারা আমি দেখতেছি। জি সেন্টু ভাই, আমি আপনার ছবি মানিব্যাগে রাখবো। মানে আপনার ছবি দেখলে যেটা হবে যে প্লাসে মাইনাসে জিনিসটা জিরো হয়ে যাবে, ভালোবাসাটা জিরো হয়ে যাবে। জি বুঝতে পেরেছি। সেন্টু ভাই, আপনার পারমিশন নিয়ে, আপনার তো টিপস আপনি দিছেন, আমি একটা কথা কই ভাই, তমাল ভাই, আমি প্রায় দেখছি আপনারে, আপনি একজন পুরুষ মানুষ হইয়া, সাবালক পুরুষ মানুষ হইয়া গেদা বাচ্চান্তর মতো করে কান্দেন। এইটা ভাই পুরুষ জাতির কলঙ্ক। আপনি কি তার কান দিতা? আপনারা যে কান্দাইছে, আপনি চেষ্টা করবেন তারা 10 বার কান্দাইতে, আপনি কান বাড়িতে লাগে, লজ্জা লাগে না, শরম লাগে না? আর একটা কথা, গানা সখা তোরা প্রেম করিও না, পিরিতে ভালো না, এটা আমার ওস্তাদের লেখা গান, মানে আমার সেন্টু ভাইয়ের লেখা গান। আচ্ছা, এগুলি বলার দরকার নেই। এইসব পুরুষ নারী বিদ্বেষী বিশেষজ্ঞ। আর একটা জিনিস করবা, সেটা হইতেছে যে মহিলা হোস্টেল, মহিলা কলেজ, এগুলির সামনে যাবে না সাধারণত হাঁটা চল, মানে যেখানে মেয়ে লোক বেশি থাকে, নিউ মার্কেটে যাবে না। তুমি হাঁটবা কোন জায়গায়? কাঁচা বাজারে যাবা, হ্যাঁ, যেখানে বাজারের ভিতরে মেয়ে লোক যায় না বেশি, ভেরি গুড, সেই সব জায়গায় হাট বাজার এসব জায়গায় চলাচল করবা। হ্যাঁ, লং রুটে চলবা বেশি, গরুর হাট, কাঁচা বাজার। বাসে যদি উঠো পিছন দিক দিয়ে উঠবা, কারণ সামনে মেয়ে মহিলারা বসে, যতটা পারো নারীদের এড়ায় চলার চেষ্টা করো। মসজিদও যাইতে পারো, মসজিদে নামাজও গেলে নারী যায় না, কিন্তু গরুর হাট, কাঁচা বাজার, মসজিদ কোনো নারী যায় না। আমি একজন বিখ্যাত নারী বিদ্বেষী হয়ে আপনাদের দেখিয়ে দিব। আর আমি এত বের করো না তো, যা কিছু যাও। আচ্ছা আচ্ছা সেন্টু ভাই, আরেকটা কথা, আর শোনো, এই লাল গেঞ্জি আর পিন বানা যাও। জি। আর এটা দিলে, এই গেঞ্জি পরলে তো মেয়েরা বেশি আকৃষ্ট হয়, তোমার ভিতর থেকে তো সেই ভাবটাই যায় না। সবসময় কালো পড়বা, ধরুন আমি সবসময় কি করি, আরেকটা টিপস দেই, কেন করছি মেয়েরা পছন্দ না করে। এই যে লাল গেঞ্জির একটা ইয়ে দেই, কিশোর কুমারের একটা বিখ্যাত গান, ইয়ে লাল রং কবি মুঝে ছুরেগা, গান। আমি তাহলে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ক্লিয়ার মাই রুম, ক্লিয়ার মাই রুম। সেন্টু ভাই, আপনি একজন মানুষ নার্ভাস হয়ে আইছে, বুঝি পয়লাও তো আপনি শুরু করলে অপমানজনক কথা ভাই, নিজে জয়েন করা লাগিয়েছে আপনি, পয়লাও তো অপমানজনক, যে শাড়ে লাল গেঞ্জি পরে, লাল রুমাল চকুত বান্ধে, গুতা দে, এটা অপমানজনক না?
লাঠি। লাঠি কেন? টিপু সুলতানদের হাতে লাঠি থাকে। আপনি কি টিপু সুলতান? হ্যাঁ, আমি টিপু সুলতান। দেখেন আপনার হাতে না এই লাঠিটা মানাচ্ছে, লাঠিটা ফেলে দেন। ফতুয়ার উপর এটা কি পরছেন? শার্ট। রাস্তাতে যেতেছিলাম, ব্যালকনির সামনে শুকাইতে দিছে, দেখে ভালো লাগছে, নিয়ে নিলাম। শার্টটা খোলেন। যেখান থেকে আনছেন ঠিক সেখানে সেইভাবে রেখে আসবেন। শোনেন, রেখে সোজা বাসায় যাবেন।